आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব লেখিকা বেগম রোকেয়ার হিমালয় দর্শন এই প্রবন্ধ নিয়ে। লেখিকা বেগম রোকেয়ার হিমালয় দর্শন এই যে প্রবন্ধ, এই প্রবন্ধের মূল গ্রন্থ মানে প্রবন্ধ গ্রন্থের নাম হলো কূপমণ্ডুকের হিমালয় দর্শন। কূপমণ্ডুকের হিমালয় দর্শন এই প্রবন্ধের অন্তর্গত তোমাদের পাঠ্যাংশ হিমালয় দর্শন। এটা প্রবন্ধ কিন্তু এটা একটি ভ্রমণমূলক রচনা। এটি একটি ভ্রমণমূলক রচনা। এখানে লেখিকার নিজের হিমালয় দর্শনের অভিজ্ঞতা রয়েছে। হিমালয়ে সশরীরে তিনি যে ভ্রমণ করতে এসেছিলেন, সেই ভ্রমণ করাকালীন তার যে হিমালয়ের সৌন্দর্য দেখে অভিভূত হওয়া, হিমালয়ের সৌন্দর্যে মুগ্ধ হওয়া এবং হিমালয়ের সৌন্দর্যে অভিভূত হয়ে তার যে অনুভূতি ব্যক্ত হয়েছে, সেই অনুভূতি এখানে নিপুণভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে লেখিকা বর্ণনা করেছেন আমাদের জন্য, মানে পাঠকদের জন্য। তার মানে হিমালয় দর্শন এটি প্রবন্ধ হলেও এটি একটি ভ্রমণমূলক রচনা, ভ্রমণমূলক প্রবন্ধ। আর এখানে লেখিকা নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত রয়েছেন। তার জীবনের যে অভিজ্ঞতা, উপলব্ধি, তার জীবনে যে সমস্ত অনুভূতি সৌন্দর্য দর্শন করার পরে তাই ব্যক্ত হয়েছে এখানে। তো লেখিকার এই হিমালয় দর্শন নিয়ে আলোচনা করার আগে আমি লেখিকা সম্পর্কে আলোচনা করব। লেখিকার যে নিজস্ব চিন্তা ভাবনা, তার যে ধ্যান ধারণা, তার যে অভিজ্ঞতা, তার ব্যক্তিগত জীবনে যে অভিজ্ঞতা, সেগুলো নিয়ে একটু আলোচনা করার পরেই আমরা তার এই ভ্রমণ বিষয়ক রচনা হিমালয় দর্শন নিয়ে আলোচনা করব। লেখিকা বেগম রোকেয়া, যিনি বাংলাদেশের মুসলিম নারী প্রগতির এক অগ্রণী প্রতিনিধি বা অগ্রগণ্য প্রতিনিধি বা পথপ্রদর্শক। বাংলাদেশের নারী প্রগতির, এখন ঘটনা হচ্ছে বাংলাদেশের মুসলিম নারী প্রগতির অগ্রগতির পেছনে যার ভূমিকা রয়েছে, যার অবদান রয়েছে, তাদের মধ্যে বেগম রোকেয়া একজন অতি পরিচিত নাম। আসলে তিনি কেনই বা এই মুসলিম নারী সমাজের অগ্রগতি বা উন্নতির জন্য এতটা সচেষ্ট হয়েছিলেন, তাহলে বুঝতে হবে তার নিজের ব্যক্তিগত জীবনে যে অভিজ্ঞতা, মানে যে পরিস্থিতির ভেতর দিয়ে, যে অবস্থার ভেতর দিয়ে বেগম রোকেয়া গিয়েছিলেন, বেগম রোকেয়াকে যেতে হয়েছিল, আমরা যদি তার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাটাকে দেখি, খুঁজে দেখি, তাহলে দেখতে পাবো যে তার নারী প্রগতির পেছনে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য যথেষ্ট কারণ ছিল। এবারে এটা তো তোমরা মানবেই যে যে মানুষ ঠান্ডা ঘরে থাকে, যে মানুষ আরামে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, যে মানুষ ভোগ বিলাসিতার মধ্যে থাকে বা যথেষ্ট স্বাধীনতার মধ্যে থাকে, সেই মানুষটা হয়তো ততখানি উপলব্ধি করতে পারবে না যে ভুক্তভোগীদের, যারা দিনের পর দিন পিছিয়ে রয়েছে, যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, যাদেরকে অবহেলায়, অনাদরে বঞ্চিত করে রাখা হয়েছে, দূরে সরিয়ে রাখা হয়েছে, যাদেরকে কোথাও আবদ্ধ করে রাখা হয়েছে, যাদের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নিয়ে বদ্ধ করে রাখা হয়েছে, এক জায়গায় আটকে রাখা হয়েছে, ব্যক্তির স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, যারা প্রতিদিন মার খাচ্ছে, মানে অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, শোষিত হচ্ছে। তো এই রকম পরিস্থিতির শিকার যে হয়নি, দূর থেকে ততখানি উপলব্ধি করা সহজ নয়। কি এটা তো মানবে তোমরা নাকি? হ্যাঁ, আমরা বুঝবো ঠিকই, কিন্তু উপলব্ধি করা, দেখো বোঝা আর উপলব্ধি করার মধ্যে পার্থক্য আছে। কেউ খেতে পাচ্ছে না, কেউ অত্যন্ত কষ্টে আছে, দুঃখে আছে, যন্ত্রণায় আছে, তার সমস্যাটাকে আমরা বুঝলাম, কিন্তু
তার মতো করে উপলব্ধি করা, এটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব নয়। কারণ আমরা যদি ওই রকম পরিস্থিতির শিকার হই, ওই অবস্থায় দাঁড়াই, ওই অবস্থার ভেতর দিয়ে যাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, যে ওই মানুষটার কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, কতটা লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, কতটা নির্যাতনের শিকার হতে হচ্ছে, সেটা একমাত্র আমরা ওই অবস্থায় দাঁড়ালে, ওই অবস্থায় পৌঁছলে, ওই অবস্থার ভেতর দিয়ে গেলে তবে গিয়ে উপলব্ধি করতে পারবো। বুঝতে পারার জন্য সে তো আমরা দূর থেকেও বুঝতে পারার চেষ্টা করতেই পারি, কিন্তু পুরোপুরি উপলব্ধি করা সেটা একমাত্র ওই মানুষটাই করতে পারে, আর ওই মানুষের মতো যারা ভুক্তভোগী তারাই করতে পারে, কি তাই না? আজকের এই পরিস্থিতিতে আমরা আজকের আবার ঘর বন্ধ হয়ে গেলাম, আমরা আবার গৃহবন্দী হয়ে গেলাম। ঠিক আছে, আমাদের মতো যাদের ঘর বন্দী হয়ে থেকে হয়তো চলে যেতে পারে, মানে আমি আর্থিক দিক থেকে বলছি, যাদের যাদের সেই সামর্থ্য আছে তারা কিন্তু বুঝতে পারবো ঠিকই, কিন্তু সেই মতো উপলব্ধি করতে পারবো না যারা দিন আনে দিন খায় সেই মানুষগুলোর কষ্টটা, যারা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে বেরোচ্ছে, কারণ কাজ তাদের করতেই হবে, যারা জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়েছে কাজ করার জন্য, কারণ সেই দিনকার যদি উপার্জন না করতে পারে তাহলে সেই দিনকার হাঁড়ি চড়বে না। আগে তো খেয়ে বাঁচবো, তারপরে তো রোগের সঙ্গে লড়াই করা। তাহলে যারা এই রকম পরিস্থিতির ভেতর দিয়ে আজকের বাইরে গিয়ে কাজ করছে, ঝুঁকি নিয়ে কাজ করছে, তাদের মতো সবাই আমরা উপলব্ধি করতে পারবো না। আমরা বড়জোর তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারি, তাদের কষ্টটাকে বোঝার চেষ্টা করতে পারি, হয়তোবা তাদের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দিতে পারি, কিন্তু পুরোপুরি তাদের মতো করে বোঝা, উপলব্ধি করা এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তার মানে যারা ভুক্তভোগী, যারা সাফারার, যারা ওই অবস্থার ভেতর দিয়ে গেছে, তারাই যেমন বোঝে, তেমনি তাদের থেকেই ওই স্বজাতিদের জন্য, ওই ধরনের মানুষদের জন্য, ওই পরিস্থিতির শিকার হওয়া মানুষদের জন্যই কিন্তু সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া হয়। সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা বিভিন্নভাবে পিছিয়ে পড়া, অবহেলিত এই শোষিত মানুষদের সাহায্য করছে, কিন্তু সবথেকে বেশি উপলব্ধি করা যাদের পক্ষে সম্ভব সেই মানুষগুলো ওই শ্রেণীর, এবং ওই শ্রেণীর মানুষগুলোর ভেতর থেকে যদি কেউ তাদের সাহায্য করে, তাদের পাশে দাঁড়ায়, তাহলে সেই দাঁড়ানোটা অনেক বেশি অন্তর থেকে, অনেক বেশি ভেতর থেকে হয়, সারাটা ভেতর থেকে আসে। আর না হলে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, দায় সারাভাবে হয়ে যায়, দায় সারা। ও ঠিক আছে, আমি একজন মানুষ, এই মানুষ হিসেবে আমার একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে, তো সেই দায়িত্ব কর্তব্য থেকে আমি কাউকে সাহায্য করলাম, সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। এইভাবেও মানুষ সাহায্যের হাত বাড়ায়, কিন্তু অন্তর থেকে উপলব্ধি করা, মর্ম দিয়ে উপলব্ধি করা একমাত্র ওই ধরনের মানুষগুলোর থেকেই কিন্তু সম্ভব হয়। বিদ্যাসাগর তিনি ছোটবেলা থেকে যে অবস্থার ভেতর দিয়ে গিয়েছেন, যে অভাব দারিদ্র্যের সঙ্গে তাকে যুঝতে হয়েছে, লড়াই করতে হয়েছে, যে পরিস্থিতির শিকার তাকে হতে হয়েছে, তাই তিনি জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন। সেই জায়গা থেকেই কিন্তু তার সমাজে বঞ্চিত, অবহেলিত, আর্তপীড়িত, দিন দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, এবং সেটা অন্তর থেকে, হৃদয় থেকে, মন থেকে। তার মানে কি, কেউ তোমরা কেউ এটা নিশ্চয়ই বলবে যে তার মানে কি এমন কেউ নেই যারা এই শ্রেণীর নয়, অথচ তাদেরকে কেউ সাহায্য করেনি? হ্যাঁ, সাহায্য করেছে, তার সংখ্যাটা খুবই কম, তার সংখ্যাটা খুবই কম। আর যদি করেও থাকে মন থেকে, অন্তর থেকে কতখানি, আর লোক দেখানো কতখানি, সেটা নিয়েও প্রশ্ন আছে। যাই হোক, বেগম রোকেয়া যিনি বলছেন, যিনি মুসলিম নারী প্রগতির ইতিহাসে একজন অনন্য নাম, সেই নারী যিনি আমাদের কাছে আদর্শ, যিনি আমাদের শ্রদ্ধার পাত্রী,
যিনি আমাদের কাছে প্রণম্য, যিনি আমাদের পথপ্রদর্শক, সেই নারী তিনি বলছেন, আপনারা শুনিয়া বিস্মিত হইবেন যে আমি আজ 22 বৎসর যাবৎ ভারতবর্ষের সর্বাপেক্ষা হতভাগ্য জীবের জন্য রোদন করিতেছি। রোদন মানে কি? রোদন, রোদন করা, রোদন, চোখের জল ফেলা, কান্না। বলছে আপনারা শুনিয়া বিস্মিত হইবেন যে আমি 22 বৎসর যাবৎ, দীর্ঘ 22 বছর ধরে ভারতের সর্বাপেক্ষা হতভাগ্য জীবের জন্য রোদন করিতেছি। ভারতের সর্বাপেক্ষা হতভাগ্য জীব। আর লেখিকা আবারও বলছেন যে এই হতভাগ্য জীব কাহারা জানেন? এই যে হতভাগ্য জীব, এরা কারা? তোমাদের কি মনে হয়? লেখিকা কাদের কথা বলতে চাইছেন? হ্যাঁ, ভারতীয় নারী, ভারতের নারী। তাদের মধ্যে যদি 2-5 জন, হয়তো 5%, 5% এগিয়ে থাকে, তাহলে বেশিরভাগই 95% পিছিয়ে পড়ে রয়েছে। তাহলে ভারতবর্ষে সেই হতভাগ্য জীব কারা? না, সেই হতভাগ্য জীব হচ্ছে ভারত নারী, ভারতবর্ষের নারীরা। আর এই জীবগুলোর জন্য কখনো কাহারও প্রাণ কাঁদে না। এই জীবগুলোর জন্য, মানে এই ভারতবর্ষের হতভাগ্য নারীর জন্য কারোর কোনোদিন প্রাণ কাঁদেনি, প্রাণ কাঁদে না। বলছে পশু ক্লেশ নিবারণ করার জন্য, পশু ক্লেশ, পশুদের ক্লেশ, পশুদের কষ্ট, পশুদের পরিশ্রম, সেই পশু ক্লেশ নিবারণ করার জন্য যত্রতত্র পশু ক্লেশ নিবারণ সমিতি দেখিতে পাওয়া যায়। মানে ভারতবর্ষের এখানে এখানে খুঁজে খুঁজে দেখলে দেখা যাবে যে যেখানে সেখানে পশু ক্লেশ নিবারণ সমিতি দেখা যায়। পশুদের ওপরে বেশি জুলুম হয়ে যাচ্ছে, পশুদের উপরে বেশি অত্যাচার করা হয়ে যাচ্ছে, তাদের বেশি পরিশ্রম করানো হয়ে যাচ্ছে। এই জন্য তাদের যাতে বেশি পরিশ্রম না করানো হয়, তাদের ক্লেশ নিবারণ করার জন্য, ক্লেশ বন্ধ করার জন্য, ক্লেশ কষ্ট দূর করার জন্য পশু ক্লেশ নিবারণ সমিতিও গড়ে উঠেছে। তাহলে দেখো, জীবজন্তুর পরিশ্রম যাতে না হয়, কষ্ট যাতে না পায়, তার জন্য নিবারণ সমিতি গড়ে উঠেছে। কিন্তু ভারতবর্ষের যে নারী সমাজ, তাদের কষ্টে কারোর মন কাঁদে না। কিন্তু আমাদের মতো অবরোধ বন্দিনী নারী জাতির জন্য কাঁদিবার একটি লোক এই ভূভারতে নেই। আমাদের মতো অবরোধ বন্দিনী নারী, অবরোধ বন্দিনী নারী, এই যে নারীরা, এই নারীরা অবরুদ্ধ হয়ে আছে, বন্দী হয়ে আছে, বদ্ধ হয়ে আছে। আর এই অবরোধ বন্দিনী নারী বলতে ভারতবর্ষের, বাংলা তথা ভারতবর্ষের নারী সমাজের কথা বলা হয়েছে, যাদের ওই বেঁচে থাকার জন্যই বেঁচে থাকা, টিকে থাকার জন্যই টিকে থাকা। বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি, টিকে থাকতে হয় তাই টিকে আছি। খাওয়া পড়া আর কি চাই? খাওয়ার জন্য, পড়ার জন্য যতটুকু দরকার ততটুকু পেলেই যেন তাদের জীবন ধন্য। আসলে তা তো নয়, ততটুকু দিয়েই তাদেরকে সন্তুষ্ট করে রাখা হয়। আসলে বাংলা তথা ভারতবর্ষের, অর্থাৎ নারী সমাজের যে একটা প্রয়োজন আছে, গুরুত্ব আছে, অস্তিত্ব আছে, নারীরাও যে মানুষ, তাদের যে অনুভূতি আছে, তাদের যে চাওয়া পাওয়া আছে, সেইগুলো এতটুকু গুরুত্ব পায়নি, সেগুলোর দিকে গুরুত্ব দেওয়াই হয়নি। কৌশলে পুরুষতান্ত্রিক সমাজ কি করেছে? না, নারীদেরকে অবরুদ্ধ করে রেখেছে, নারীদেরকে গৃহবদ্ধ করে রেখেছে, 4 দেয়ালের মধ্যে আটকে রেখে দিয়েছে। নানান রকমের সামাজিক বিধিবিধানের বেড়াচারি তাদেরকে বন্ধ করে রেখে দিয়েছে। নানাভাবে বাইরে যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, এটা পড়া যাবে না, এমনভাবে কথা বলা যাবে না, এমনভাবে ওঠা যাবে না, এমনভাবে বসা যাবে না। তার মানে প্রতিটা পদে উঠতে বসতে যেন পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়েছে, বেড়ি, একটা শেকল পরিয়ে রাখা হয়েছে। আরে কেন রে বাবা? নারীরাও তো মানুষ, পুরুষদের সাথে সাথে নারীদের সমান অবদান রয়েছে সমাজ গঠনের জন্য, সমাজের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য। পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি, সেই মহান সৃষ্টি করেছে শুধু কিন্তু পুরুষ নয়, অর্ধেক তার নারী, অর্ধেক তার নর। অর্থাৎ পুরুষদের পাশাপাশি নারী, নারীদের পাশাপাশি পুরুষ, কাঁধে কাঁধ মিলিয়ে যদি সমাজটাকে গঠন করতে পারে, তবেই কিন্তু সমাজ সুন্দর হয়ে উঠবে। শুধু পুরুষদের পক্ষে কখনোই সম্ভব নয়। অথচ সুকৌশলে, সুচতুরভাবে পুরুষ কি করেছে? নানাভাবে সামাজিক বেড়াজালে, ধর্মীয় বিধিবিধানের বেড়াজালে, অনুশাসনে তাদেরকে বন্দী করে রেখে দিয়েছে। তাহলে এই জায়গাতে একজন নারী হয়ে
লেখিকা বেগম রোকেয়া তিনি পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছেন, অর্থাৎ অন্যান্য হাজার হাজার নারীর আদর্শ হয়ে উঠেছেন, হাজার হাজার নারীকে পথ দেখিয়েছেন, তাদেরকে অন্ধকার থেকে টেনে তুলেছেন, তাদের অবরুদ্ধ অবস্থা থেকে বের করে নিয়ে এসে মুক্তির রাস্তা দেখিয়ে দিয়েছেন। তোমাদের জন্য এরকম ধরনের একটা শিক্ষণীয় দিক যে যে জায়গাতে তোমরা দেখবে মানুষ আবদ্ধ হয়ে রয়েছে, মানুষ বদ্ধ হয়ে রয়েছে, মানুষ বঞ্চিত হয়ে রয়েছে, মানুষকে একটা জায়গায় আটকে রাখা হয়েছে, বদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে তারা অবহেলিত হচ্ছে, তাদেরকে অবহেলা করে দূরে সরিয়ে রাখা হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ঠিক যেখানে 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 যে এইরকম ধরনের পরিস্থিতি দেখতে পাবে, যার এরকম ধরনের পরিস্থিতি সামনে আসবে, সে ওই পরিস্থিতিটাকে উপলব্ধি করে তার বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করবে, বিশেষ করে তাদেরকে ওখান থেকে টেনে বের করে নিয়ে আসার চেষ্টা করবে। শুধু নারীর ক্ষেত্রে বলা হচ্ছে তা নয়, কিন্তু এখানে মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে। যে মানুষ, তার মানে কি পুরুষদের মধ্যে মানুষ বঞ্চিত হয়নি? পুরুষদেরকেও কি একটা জায়গা বন্ধ করে রাখা হয়নি? পুরুষদের উপরে কি আঘাত হানা হয়নি? হ্যাঁ, হয়েছে। আমরা দেখতে পাবো ইতিহাসে তার বহু প্রমাণ রয়েছে, বহু সাক্ষী রয়েছে। তাহলে সেখান থেকেও তো আমাদের শিক্ষা নিতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। লেখিকা বেগম রোকেয়া নারী ছিলেন, তিনি তাঁর জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন যে নারীরা কিভাবে আবদ্ধ হয়ে রয়েছে, নারীদের কিভাবে অবদমিত করে রাখা হয়েছে। তাই সেখান থেকে বেরিয়ে আসার পরে তিনি আর 10 জন, আর 20 জন, আর 50 জন, 100 জন, হাজার হাজার নারীকে পথ দেখিয়েছেন। বিশেষ করে নারীদের এই পিছিয়ে থাকার পেছনে একটা বড় কারণ হচ্ছে অশিক্ষা। মেয়েদের কাছ থেকে শিক্ষার অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছে। তো মেয়েদের কাছ থেকে শিক্ষার অধিকারটাকে কেড়ে নিলে তাহলে শিক্ষাই তো মানুষের চেতনা জাগায়, শিক্ষাই তো মানুষের চেতনা আনে, শিক্ষাই তো মানুষকে সজাগ করে, সচেতন করে। তাহলে শিক্ষা না দিলে, যদি অশিক্ষার অন্ধকারে ডুবিয়ে রাখা হয়, তাহলে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোন জিনিসটা করা উচিত কোন জিনিসটা করা উচিত নয়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা আমার হক মানে অধিকার, সেটা তো আমি বুঝতে পারবো না। তার মানে কি নারীদের কাছ থেকে শিক্ষার অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছে আর তাদেরকে ওই 4 দেয়ালের মধ্যে, ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। তাদেরকে পরিণত করা হয়েছে কুয়োর ব্যাঙে। কুয়োর ব্যাঙ, কূপমণ্ডুক মানে কুয়োর ব্যাঙ, কূপমণ্ডুক। কূপ মানে কি? কূপ মানে কি? কুয়ো। আর মণ্ডুক মানে কি? ব্যাঙ। তাহলে কুয়োর ব্যাঙ। তাহলে কুয়োর ব্যাঙ, কুয়োর মধ্যে একটা ব্যাঙ পড়ে রয়েছে। ধরে না কোনো কারণে একটা ব্যাঙ কুয়োর মধ্যে পড়ে গিয়ে আটকে গেছে, তাহলে ওই কুয়ো থেকে সে বেরোতে পারছে না। তাহলে তার জগৎটা হলো কুয়ো। তাহলে সেই কুয়োর ব্যাঙ তো কুয়ো ছেড়ে কোনোদিন বাইরের বড় জায়গায় যেতে পারেনি, সমুদ্র দর্শন করতে পারেনি। তার মানে কুয়োর ব্যাঙ তো জানেই না যে সমুদ্র কেমন দেখতে, সমুদ্রে সাঁতার কাটার স্বাদ কেমন, সমুদ্রে কেমন মজা, সমুদ্রের মতো বিরাট কোনো বৃহৎ কোনো জলাশয় আছে কিনা, সে তো জানেই না। তাহলে কুয়োর ব্যাঙ মানে কুয়োর মধ্যে আটকে থাকা যে ব্যাঙ, কূপমণ্ডুক মানে কুয়োর ব্যাঙ। তার মানে তার জগৎটা একবারে ছোট, গণ্ডিবদ্ধ। আর ছোট গণ্ডিবদ্ধ করে রাখা হলে সে বাইরের বৃহৎ জগতের থেকে বিচ্ছিন্ন হয়ে আছে বলেই বাইরের বৃহৎ জগতের সঙ্গে কখনোই তুলনা করতে পারে না। আমরা যদি পাশাপাশি দুটো জিনিসকে পাই, তবে গিয়ে তুলনা করতে পারি কোনটা ভালো কোনটা মন্দ। আমরা যদি মনে করি না, এই যে আমরা যে পরিবেশে আছি, যে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, সেই অবস্থা থেকে আরো ভালো অবস্থা হতে পারে, আরো ভালো অবস্থায় কেউ থাকে, আরো ভালোভাবে কেউ থাকতে পারে, তাহলে তাকে দেখতে পেলে আমরা কিন্তু আমাদের অবস্থাটাকে আরো ভালো করার চেষ্টা করি। ঠিক তেমনিভাবে কূপমণ্ডুক অর্থাৎ কুয়োর ব্যাঙ, ও তো জানেই না যে সমুদ্র কেমন, সমুদ্রের স্বাদ কীরকম। তাই ও কি করে, ওই কূপমণ্ডুক হয়ে মানে কুয়োর ব্যাঙ হয়ে ওই ছোট্ট গণ্ডির মধ্যে আটকে থেকে ও ভাবে এটাই আমার সমুদ্র, এটাই আমার সমুদ্র। কিন্তু না, নারীরা একটা সময় কূপমণ্ডুক হয়েছিল। আসলে নারীকে অনেক একটা সময় কূপমণ্ডুক করে রাখা হয়েছিল, কুয়োর ব্যাঙ মানে সীমাবদ্ধ করে, গণ্ডিবদ্ধ করে রাখা হয়েছিল। তো ফলে তারা বাইরের জগৎ দেখতে পায়নি, আর বাইরের জগৎ দেখতে পায়নি বলে তারা প্রতি তুলনাটা করতে পারেনি। তো প্রতি তুলনা করতে না পারলে তারা তো বুঝতেই পারছে না যে এরকম একটা জগৎ আছে। আর সেই জগৎটা কে খুলে দেয়? না শিক্ষা।
আমরা যখন পুঁথি পুস্তক পড়ি, আমরা যখন বই পড়ি, তখন কি সারা বিশ্বের কত অজানা জিনিস আমাদের চোখের সামনে আসে, আমরা সেখান থেকে শিক্ষা লাভ করতে পারি। তো সারা বিশ্বের কত কত দেশের কত কত মানুষ আছে, তাদের জীবনধারা, তাদের কাজকর্ম, তাদের চিন্তাধারা, সেগুলো যখন আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা তুলনামূলকভাবে বুঝতে পারি যে না, আমরা এখানকার নারীরা অনেক পিছিয়ে রয়েছি, এখানকার থেকে অন্যান্য জায়গার নারীরা অনেক বেশি স্বাধীনতা পায়, তাদের জীবন আমাদের থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো, আমাদের থেকে তারা অনেক বেশি উন্নতি করছে। তো তাই লেখিকা নিজে একটা জগৎ থেকে বিচ্ছিন্ন হয়েছিল। তার মানে এটা নয় যে লেখিকাদের যে পরিবার, সেই পরিবার কিন্তু শিক্ষার আলো থেকে বঞ্চিত, তা নয়। কোনো দরিদ্র পরিবার নয়। বেগম রোকেয়ার বাবা, যিনি একজন জমিদার ছিলেন, বাংলাদেশের রংপুর জেলার একজন জমিদার ছিলেন। তো জমিদার, তার মানে টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নেই। জমিদার পরিবার, তার মানে ছেলে মেয়েদের শিক্ষার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু লেখিকারা হচ্ছে 6 ভাই বোন। 6 ভাই বোনের মধ্যে ভাইয়েরা বাড়ির বাইরে গিয়ে স্কুল কলেজের শিক্ষাতে শিক্ষিত হচ্ছে, কিন্তু মেয়েদের জন্য বাইরের শিক্ষা গ্রহণ করা যাবে না। মেয়েরা বাইরের শিক্ষা গ্রহণ করতে পারবে না, মেয়েদের বাইরের শিক্ষা নেওয়া যাবে না। বাইরে গিয়ে স্কুল কলেজে শিক্ষা নেওয়া বা পড়াশোনা করার অধিকার তাদের নেই। তাহলে তারা কি পড়াশোনা থেকে পুরোপুরি বঞ্চিত হবে? না, তারা পড়াশোনা করবে, কিন্তু ঘরের ভেতর থেকে পড়াশোনা করবে। ঘরের ভেতর থেকে পড়াশোনা করা মানে ঘরের ভেতরে পড়তে হবে, তোমাকে আরবি পড়তে হবে, উর্দু পড়তে হবে। মানে মুসলিম সমাজে যে রীতি রয়েছে, সেই রীতি অনুসারে মেয়েদের উর্দু আর আরবি, এর বাইরে অন্য কিছু পড়ার দরকার নেই। ধর্মীয় গ্রন্থ পড়বে, কিন্তু আরবি ভাষায় পড়বে, উর্দু ভাষায় পড়বে, আর পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষার দরকার নেই, অন্যান্য বিষয় নিয়ে পড়ার দরকার নেই, এবং বাইরে গিয়ে শিক্ষা করার দরকারই নেই। কারণ মেয়েরা আবার বাইরে যাবে, এই যে পুরনো একটা ধ্যান ধারণা, সনাতন যে একটা ধ্যান ধারণা, এই যে কনজারভেটিভ মেন্টালিটি, মানে রক্ষণশীল মানসিকতা, এই মানসিকতা কিন্তু এই জমিদার পরিবারে ছিল। বিশেষ করে মেয়েদের প্রতি এই মানসিকতাটা ছিল। কি বুঝতে পারা যাচ্ছে? আমি তো অনর্গল একটানা বলছি, বুঝতে পারছো তোমরা? মাঝে মাঝে একটু অন্যমনস্ক হয়ে যেতে পারো, কিন্তু অন্যমনস্ক হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে এখানে কিন্তু তোমরা নিজেদেরকে খুঁজে পাবে। বিশেষ করে মেয়েরা তো নিজেদেরকে খুঁজে পাবেই এই ধরনের আলোচনাতে। এখনো পর্যন্ত দেখবে মেয়েদের কিন্তু অনেক রকমের বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়, অনেক রকমের অনুশাসনের বেড়ার মধ্যে আটকে থাকতে হয়। তোমাদের এখনো পর্যন্ত নানা ক্ষেত্রে বাড়ির থেকে কথা শুনতে হয়, পাড়া প্রতিবেশীদের থেকে কথা শুনতে হয়, সমাজের থেকে কথা শুনতে হয়। মেয়েরা এমন কেন করবে, মেয়েরা এমন কেন করবে, মেয়েরা এখানে কেন যাবে, মেয়েরা ওখানে কেন যাবে, মেয়েরা এটা কেন পড়বে, মেয়েরা ওটা কেন পড়বে, এমনভাবে কেন ঘুরবে, এমনভাবে কেন হাঁটবে, এমনভাবে কেন কথা বলবে, এমনভাবে হাসবে কেন, হ্যাঁ এমনভাবে তাকাবে কেন। আরে বাবা, মেয়েরাও তো মানুষ, আমরা কিভাবে তাকাবো, কিভাবে কথা বলবো, সেটা আমাদের ব্যাপার। তো সমাজ কি প্রতিটা মুহূর্তে আমাদের উপরে চাপিয়ে দেবে নাকি? আজকের সেই মধ্যযুগীয় সমাজ নেই। আজকে মেয়েরা স্বাধীন, আজকে মেয়েরা অনেক বেশি স্বাবলম্বী, নিজের পায়ে দাঁড়িয়েছে, শিক্ষিত। তো তাদের যে ব্যক্তি স্বাধীনতা, সেটা থাকা উচিত। পুরো ব্যক্তি স্বাধীনতার উপরে যদি কেউ হস্তক্ষেপ করে, তাহলে মানুষের মনুষ্যত্ব বলে বা মানুষের যে মানবিকতা বলে বা হচ্ছে তার যে বিবেক, সেটাই তো থাকছে না। মানে মানুষ হিসেবে যে আমাদের একটা অস্তিত্ব আছে, সেই অস্তিত্বটাই হারিয়ে যায়। হ্যাঁ, একটা সৌজন্যতা, একটা শিষ্টাচারের পদ আছে, সেই সমস্ত পদগুলোকে আমাদের অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু প্রতি মুহূর্তে উঠতে বসতে আমাদেরকে বাধা দেওয়া, পায়ে বেড়ি পরিয়ে রাখা, তাহলে আমাদেরকে তো এক অর্থে পিছিয়ে রাখা হলো। আর আমাদেরকে পিছিয়ে রাখা মানে তো ছেলেদেরকে এগিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হলো। যদি পিছিয়ে রাখার ক্ষেত্রে, হ্যাঁ, আমাদেরকে যদি বলা হয় এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, এইভাবে কথা বলা যাবে না, এইভাবে হাসা যাবে না, এইভাবে ওঠা যাবে না, এইভাবে বসা যাবে না, এইভাবে এখানে বেরোনো যাবে না, ওখানে বেরোনো যাবে না, রাতে বেরোনো যাবে না, শুধুমাত্র দিনের বেলা বেরোনো যাবে। আবার রাতে বলতে কত রাতে বাইরে বেরোতে পারবে, তারপরে আর বাইরে বেরোনো যাবে না। তার এই সমস্ত বিধি নিষেধগুলো যদি মেয়েদের উপরে থাকে, তাহলে এই বিধি নিষেধগুলো ছেলেদের উপরে থাকুক। তার মানে সমাজের প্রত্যেকটা মানুষের উপরে থাকুক।
ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কেন আলাদা হবে? মেয়েদের জন্য কেন আলাদা হবে? এই দেশ, এই রাজ্য আমার, তো আমি যে কোনো সময় নির্বিঘ্নে নির্দ্বিধায় যে কোথাও আমি কিন্তু ঘুরতে যেতে পারি, বেড়াতে যেতে পারি, বাইরে বেরোতেই পারি। আরে প্রয়োজনটা কি শুধুমাত্র আমাদের দিনের বেলাতেই? মানুষ তো বিপদে আপদেও পড়ে, মানুষের কখনো কখনো তো রাতেও তো বেরোনোর দরকার হয়ে পড়ে। তো তার মানে আমি আমার রাষ্ট্রে, আমার রাজ্যে আমি নিশ্চিন্তে রাতেও বেরোতে পারবো না? ও তুমি মেয়ে তাই তোমাকে বেরোনো যাবে না, ও তুমি ছেলে তাহলে তুমি নিশ্চিন্তে বেরোতে পারো। কেন বেরোতে পারবে ও, আর আমি কেন বেরোতে পারবো না? তাহলে আমি যখন বেরোতে পারবো না বলে আমার উপরে যখন বিধি নিষেধ আরোপ করে দেওয়া হচ্ছে, তাহলে বুঝতে হবে আমাদের উপরে আরোপ করা মানে আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে। আমাদেরকে আটকে দেওয়া মানে কি? ছেলেদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে লেখিকা যিনি একজন জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার বাবা জমিদার, তাহলে তার ভাইরাও তো ওই একই পরিবারের, তাহলে ভাইদের বাইরে গিয়ে পড়াশোনা করা যাবে। তারা স্কুল কলেজের শিক্ষায় শিক্ষিত হবে, তারা শিক্ষিত হয়ে নিজেদেরকে অনেক বেশি ভালোভাবে তৈরি করতে পারবে। তো তারা তৈরি করে তারা এগিয়ে গেল। তাহলে এক অর্থে আমাদের কি, আমরা ঘরের ভেতরে থেকে পড়াশোনা করবো, এবং তাও আবার উর্দু আর আরবি, অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনা করা যাবে না। তার মানে আমাদেরকে ঘরের ভেতরে আটকে রেখে দেওয়ার চক্রান্ত চললো। ছেলে মেয়ে বহু ক্ষেত্রে, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে সমান, সব ক্ষেত্রেই সমান অধিকার দেওয়া হোক। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত দেখে যাচ্ছি যে ছেলে মেয়েদের মধ্যে একটা পার্থক্য, দূরত্ব কিন্তু এখনো পর্যন্ত তৈরি করে রাখছে। রাষ্ট্র যদি আইনত সেই দূরত্ব তৈরি করে নাও রাখে, সমাজে বহু মানুষের মানসিকতাতে ওই দূরত্ব এখনো পর্যন্ত রয়েছে, মানসিকতার দূরত্ব রয়েছে। তোমরা নিজেরাই দেখবে আশেপাশে ফ্ল্যাটে, বাড়ির মেয়েরা যদি একটু রাত করে বাড়ি ফেরে বা রাতে যদি কোথাও যায়, কীরকমভাবে তাকায়, কীরকম ভঙ্গি নিয়ে তাকায়, এখনো পর্যন্ত কীরকম মন্তব্য উড়ে আসে। আরে আমি কোথায় যাব না যাব সেটা আমার ব্যাপার, আমি তো বড় হয়েছি, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার পাড়া প্রতিবেশীদের কারণ নেই। এরকম যদি হয় তাহলে তোমরাও আমাদের মতো বেরিও না, তোমাদের ছেলে মেয়েদেরকেও বেরোতে না বলো, সমান সমান সব কিছুতেই হোক। লেখিকা মেনে নিয়েছিলেন কারণ তার তখন বয়স কম ছিল, আর তারপরে বাবা জমিদার, তারপরে সেই সময়কালটাকে বুঝতে হবে। তো তার পাশে সেই অর্থে তিনি কাউকে পাচ্ছিলেন না প্রতিবাদ করার মতো, কিন্তু তিনি যাকে পেয়েছিলেন তার উদার মনস্ক আধুনিক মনোভাবাপন্ন দাদাকে পেয়েছিলেন, যে দাদা লেখিকাকে এই আরবি উর্দুর পাশাপাশি লুকিয়ে বাংলা ইংরেজি এগুলোকে শেখাতেন। বাংলা ইংরেজি আরও বিভিন্ন ধরনের বই টই নিয়ে আসতেন, যে বইগুলো থেকে তিনি শিখতেন, জানতেন, কত কি পড়তেন। নিজের পড়ার প্রতি এমনিতেই আগ্রহ ছিল, আর সেই আগ্রহটা আরও বেড়েছে তার দাদার কারণে। তার যে অগাধ জ্ঞান পিপাসা, সেই জ্ঞান পিপাসা ছিল বলেই তিনি নিজেকে সমৃদ্ধ করতে পেরেছিলেন, তৈরি করতে পেরেছিলেন বা পরিপূর্ণ করতে পেরেছিলেন। গভীর রাতে, রাত দুপুরবেলা সবাই যখন ঘুমিয়ে পড়তো, জানাজানি হয়ে গেলে বিপদ, আটকে দেবে পড়াশোনা, তাহলে গভীর রাতে, রাত দুপুরবেলা যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন লেখিকা মোমবাতির আলোতে দাদার কাছ থেকে ইংরেজি বাংলা এগুলো শিখতেন। আর তাকে পদে পদে প্রতি মুহূর্তে পরিবারের, সমাজের, এই রক্ষণশীল সমাজের যে গঞ্জনা, যে ভর্ৎসনা, নানা ধরনের কটু কথা, সমালোচনা, এগুলো শুনতে হয়েছে। তো সেগুলো সহ্য করেও কিন্তু নিজের শিক্ষাতে দ্রুত উন্নতি করেছেন তিনি। তো এই যে একটা জন্ম থেকে, ছোটবেলা থেকে একটা সময় পর্যন্ত, প্রায় 16 বছর পর্যন্ত তিনি এই পরিবারে থেকে, বাবার বাড়িতে থেকে যে পরিবেশটা পেয়েছিলেন, সেই পরিবেশটা কীরকম না, একটা কূপমণ্ডুকে কুয়োর মধ্যে আটকে পড়ার মতো, এক কূপমণ্ডুক, কুয়োর ব্যাঙের কুয়োর মধ্যে আটকে পড়ার মতো, একটা মণ্ডুকে একটা ব্যাঙের কুয়োর মধ্যে আটকে পড়ার মতো। এইবারে সেখান থেকে তিনি কি করছেন না, বাইরে বেরোচ্ছেন। সেখান থেকে বাইরে বেরোচ্ছেন। কখন বাইরে বেরোচ্ছেন
না, যখন তার 16 বছর বয়স বিয়ে হচ্ছে ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে, এবং ভাগলপুরের যে ডেপুটি ম্যাজিস্ট্রেট যার সঙ্গে তার বিয়ে হলো, তার স্বামী অত্যন্ত মুক্ত মনের মানুষ, উদার মনের মানুষ, আধুনিক মনোভাবাপন্ন মানুষ। তিনি কিন্তু ওই সমস্ত প্রাচীনপন্থী নয়, সনাতনপন্থী নয়, পুরাতন ধ্যান ধারণায় বিশ্বাসী নন। তিনি মেয়েদের স্বাধীনতাতে বিশ্বাসী। মেয়েরা পড়বে, শিখবে, জানবে, উন্নতি করবে, আরও 5 জনের উন্নতি করার চেষ্টা করবে। হ্যাঁ, এই নীতিতে বিশ্বাসী ছিলেন, এই ধ্যান ধারণায় বিশ্বাসী ছিলেন। তাই রোকেয়া, বেগম রোকেয়া 16 বছর বয়সে যখন তার বিয়ে হলো এবং চলে এলেন তিনি ভাগলপুরের স্বামীর কাছে, মানে শ্বশুর বাড়িতে, তখন তার স্বামী তাকে লেখাপড়ায় উৎসাহিত করতে থাকেন। এবং এখানে স্বামীর উৎসাহে, স্বামীর আগ্রহে লেখিকা নিজে সাহিত্য চর্চা শুরু করেছিলেন। মানে বিয়ের আগে নয়, বিয়ের পরে সাহিত্য চর্চা শুরু হয়। তো এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে তিনি যেন একটা নতুন দ্বার, নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন। সাহিত্য চর্চার মধ্য দিয়ে তিনি নিজেকে খুঁজে পেয়েছিলেন, নিজের মনটাকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন, ব্যক্ত করার সুযোগ পেয়েছিলেন। সাহিত্য চর্চা করতে গেলে সাহিত্য পড়তেও হচ্ছে, আবার তিনি যা দেখছেন, তার যা অনুভূতি, তার সব কিছুকেই তিনি তার লেখার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে প্রকাশও করছেন। তাহলে সাহিত্য তো একটা মাধ্যম। সাহিত্য আমাদের মনের যে অব্যক্ত অনুভূতিগুলো, অব্যক্ত কথাগুলো, সেগুলোকে ব্যক্ত করে। তো লেখিকা ছোটবেলা থেকে যা অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন সেগুলো সাহিত্যের মাধ্যমে প্রকাশ করছেন। যা যা তিনি দেখছেন, যা যা তার উপলব্ধি, সেগুলোকেই প্রকাশ করছেন, সেগুলোকেই তিনি উপস্থাপন করছেন। এবং এই অভিজ্ঞতা, উপলব্ধির যে উপস্থাপনা, সেই উপস্থাপনা তার কুবমণ্ডুকের হিমালয় দর্শন এই রচনার মধ্যে রয়েছে। কুবমণ্ডুকের হিমালয় দর্শনের মধ্যে আমাদের যেটা পাঠ্য, হিমালয় দর্শন এর মধ্যে রয়েছে। এখন হিমালয় দর্শন করার আগে, হিমালয়ে এসে এই হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করা, উপলব্ধি করার আগে লেখিকা বঙ্গোপসাগর দর্শন করেছিলেন, বঙ্গোপসাগরে গিয়েছিলেন। তো বঙ্গোপসাগরের যে সীমাহীন ব্যাপ্তি, বঙ্গোপসাগরের যে জলের বিস্তৃতি, সেই বঙ্গোপসাগর প্রথম দেখার পরে লেখিকার হৃদয় যেন অভিভূত হয়ে গেছিল। সেই সৌন্দর্য দর্শন করে তিনি মুগ্ধ হয়েছিলেন। কিন্তু মুগ্ধ হলেও তার বঙ্গোপসাগরের দেখার পুরোপুরি স্বাদ কি মিটেছিল? বলতো, স্বাদ কি মিটেছিল? লেখিকা কি বর্ণনা করেছেন, কি মনে হয়? হ্যালো, শোনা যাচ্ছে? একটা মানুষ ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হলেন, বাইরের প্রকৃতির যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, নিসর্গ সৌন্দর্য যিনি দেখেননি, এর আগে বেরোননি বাড়ি থেকে, সেই মানুষটা যদি প্রথম বঙ্গোপসাগরের সৌন্দর্য দর্শন করেন, তার কি মনে হবে? একদিন দুদিন তো নয়, যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, দিনের পর দিন দাঁড়িয়ে, যুগের পর যুগ দাঁড়িয়ে যদি এই সৌন্দর্যকে তিনি উপলব্ধি করেন, সেই সৌন্দর্য পিপাসা তার তখনও পর্যন্ত নিবৃত হবে না, সৌন্দর্য পিপাসা দূর হবেই না। আসলে একটা মানুষ কোন বয়সে, কোন পরিস্থিতিতে, কি অবস্থায়, কোন মানসিকতায় তিনি বাড়ির বাইরে গিয়ে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মুখোমুখি হচ্ছেন, তার উপরে নির্ভর করে তার মনের উপরে কতখানি দাগ কাটবে, তার মনের উপরে কতখানি প্রভাব পড়বে, তার মনকে কতখানি ছুঁয়ে যাবে সেই বিষয়টি। তোমরা হয়তো প্রথমবার বেড়াতে গেছো কোথাও না কোথাও, প্রথমবার কেউ না কেউ কোথাও না কোথাও তো বেড়াতে যায়, প্রথমবার তো যায়। হয়তো একটা জায়গায় যাওয়ার পরে আমরা সেখানে আরও একবারের পরে দুবার, তিনবার, আরও বারবার হয়তো গেছি, সেই জায়গাটাতে আমরা গেছি। কিন্তু প্রথমবার তো কেউ না কেউ একটা জায়গাতে যাবে। কিন্তু প্রথমবার তুমি যখন যাচ্ছ, তোমরা নিজেরাই বুঝবে যে প্রথমবার তোমরা যখন যাচ্ছ কোথাও, সেই জায়গাটা দর্শন করার পরে সেটা কতখানি তোমার মনের উপরে দাগ কেটে রয়েছে, সেটা মনের উপরে কতখানি দাগ ফেলেছে, সেটা তোমাদের বয়সের উপরেও নির্ভর করে না? তোমাদের মধ্যে কেউ যদি ধরো 2 বছর 3 বছর বয়সে ধরো সমুদ্র দর্শন করেছিলেন,
সমুদ্র বেড়াতে গিয়েছিলে, বা হয়তো পাহাড়ে বেড়াতে গিয়েছিলে 2-5 বছরের বয়সে, তো তখনকার দিনে সেই রকম সৌন্দর্যটা ঠিক কীরকমভাবে আজকের মনের ওপরে ধরা রয়েছে সেটা যদি খুঁজে দেখো, যদি স্মৃতিচারণ করো, তাহলে দেখবে কেমন যেন অস্পষ্ট অস্পষ্ট হয়ে গেছে। মনে হবে না একটু অস্পষ্ট হয়ে আসছে, একটু ঝাপসা লাগছে। হয়তো যাওয়ার কথাটা তোমার মনে আছে যে সেই সময় আমরা এইরকমভাবে বাড়ির সবার সঙ্গে বেরিয়েছিলাম, বা আরও কোনো অনেকগুলো ফ্যামিলি একসঙ্গে গিয়েছিলাম, যেতে খুব ভালো লেগেছিল, যাওয়ার জন্য যখন তোড়জোড় শুরু করেছিলাম দারুণ মজা, দারুণ উৎসাহ। কিন্তু পথে যেতে যেতে যা যা তুমি দেখেছো, যেভাবে দেখেছো পুরোপুরি হয়তো হুবহু সেইভাবে কিন্তু এখন তোমার হয়তো মনে নাই, কিছুটা ধরা পড়বে, সেটাও আচ্ছা অস্পষ্ট হয়ে যাবে অনেকখানি। তখন সেভাবে শিক্ষাগতভাবে দেখার দৃষ্টিভঙ্গি ছিল। হ্যাঁ, এক তো বয়স কম, উপলব্ধি করার জন্য যে বয়স, যে পরিণত মন থাকা দরকার ছিল সেটা তো তখনও হয়নি। উপলব্ধি করার জন্য যে মনটা দরকার, উপলব্ধি করার জন্য একটা পরিণত মন দরকার, একটা সুন্দর শিল্পী মন দরকার, তখনও পর্যন্ত সেই শিল্পী মনটা গড়ে ওঠেনি, কারণ বয়স তখন কম। তখন শুধু যাওয়ার আনন্দটাই বেশি করে এখন মনে আছে, দেখবে যে যাওয়ার আনন্দটা। আমরা প্রথমবার গিয়েছিলাম, মনেও পড়ছে সবার সাথে হই হই করে কি মজা হয়েছিল, এটা কিনেছিলাম, ওটা কিনেছিলাম, এটা খেয়েছিলাম, ওটা খেয়েছিলাম, এগুলো মনে পড়বে। কিন্তু যে সৌন্দর্যগুলো মনের মধ্যে যেভাবে ছাপ ফেলার কথা একটা বয়সের পরে, যখন তোমার উপলব্ধি করার মতো মন পরিণত হয়ে গেছে, তখন কিন্তু সেই অর্থে তোমার বয়স হয়নি বলেই সেটা উপলব্ধি করতে তুমি পারোনি। তাই কোন বয়সে তুমি বেড়াতে যাচ্ছ, তুমি কোথায় বেড়াতে যাচ্ছ, কোন বয়সে বেড়াতে যাচ্ছ, কাদের সঙ্গে বেড়াতে যাচ্ছ, আর তোমার তখন মনটা কেমন, মনটা কি খুশিতে, আনন্দে, ভালো লাগা আছে, না মনের মধ্যে তখন একটা কোনো কষ্ট আছে, দুঃখ আছে, বা এমন কোনো সমস্যার ভেতর দিয়ে তুমি যাচ্ছ, তারপরেও বাধ্য হয়ে তোমাকে বেড়াতে যেতে হচ্ছে। তার মানে অনেক কিছুর উপরে নির্ভর করে সৌন্দর্যটা ঠিক কতখানি ছাপ ফেলবে। আসলে মন যদি আগে থেকে তৈরি থাকে যে এইরকম একটা জায়গায় যদি যেতে পারি, এই জায়গাকে নিয়ে যদি মন আগে থেকে একটা স্বপ্নের রাজ্য গড়ে তুলে রাখে, আমাদের মধ্যে অনেকের একটা স্বপ্ন যে বিদেশ যাব, বাড়ির আশেপাশে যাওয়া, এই রাজ্যের আশেপাশে বিভিন্ন জায়গাতে যাওয়া, বা আমাদের এই দেশের বিভিন্ন জায়গাতে যাওয়া, সেটাও অনেকের কাছে স্বপ্ন। কিন্তু সেটা তাও অনেকের সামর্থ্যের মধ্যে, কিন্তু অনেকের সামর্থ্যের বাইরে কি বিদেশ যাত্রা করা। হ্যাঁ, সুইজারল্যান্ড যাব, সিঙ্গাপুর যাব, ব্যাংকক যাব, মানে থাইল্যান্ড। হ্যাঁ, কি সুন্দর জায়গা, আহা! সুইজারল্যান্ড সিনেমাতে দেখে কি মনে হয়, উফ এত সুন্দর জায়গা, যেন স্বর্গ। কোনো দিন যদি সেরকম জায়গাতে যাওয়ার সৌভাগ্য হয়, মনের মধ্যে এরকম একটা স্বপ্ন আছে, ইচ্ছে আছে, স্বপ্ন আছে, এবং যাওয়ার জন্য তোমার প্রবল আগ্রহ আছে। এবারে একটা বয়সের পরে, এখন তোমার ধরো পরিণত মন, এখন তুমি গেলে বুঝতে পারবে, এখন উপলব্ধি করতে পারবে, এখন সত্যি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবে। মনের মধ্যে সেই ঘুরে বেড়ানোর সৌন্দর্য দর্শন করার ছাপ কিন্তু আজীবন থেকে যাবে। এখন যদি বেড়াতে যাও, তোমাদের বয়সে যদি এখন তোমরা বেড়াতে যাও কোথাও, এরকম একটা স্বপ্ন নিয়ে, ইচ্ছা নিয়ে, আগ্রহ নিয়ে, তাহলে দেখবে ওটা সারা জীবন ভোলার মতো নয়, সারা জীবন মনে রাখার মতো। তবে হ্যাঁ, যদি এরকম হয় কেউ বিদেশ যাত্রা বারবার করে, তার বাইরে যাওয়াটা কোনো ব্যাপারই নয়, বাইরে যাওয়ার উপরে তাদের কোনো কড়াকড়ি নেই, বিধিনিষেধই নেই, সে ইচ্ছে করলেই এখনই বেরিয়ে যেতে পারে, ইচ্ছে করলেই কালই বেরিয়ে যেতে পারে, তাদের হাতে প্রচুর অর্থ আছে, তাদের স্বাধীনতা আছে, তাদের যাওয়ার উপায় আছে। তো তাদের ক্ষেত্রে তুলনায় কম যাদের উপায় নেই, যাদের উপায় কোনোভাবেই আসতে পারে বলে তাদের মনে হয়নি, যাদেরকে আটকে রাখা হয়েছে, যাদেরকে বেঁধে রাখা হয়েছে, যাদেরকে বদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে হঠাৎ করে যদি এরকমভাবে একটা সুযোগ দিয়ে দেওয়া হয়, মানে তাদের সামনে যদি এরকম একটা সুযোগ আসে, তাহলে তাদের কাছে এটা বিরাট আনন্দ, বিরাট উপলব্ধি করার একটা পথ, দারুণ আনন্দ, দারুণ অনুভূতি। এবং সে যখন প্রথমবার যাবে তার স্বপ্নের জায়গাতে, তাহলে যেতে যেতে রাস্তার দুপাশে যে প্রকৃতি সৌন্দর্য ছড়িয়ে রেখেছে, সেই সৌন্দর্য যদি আমাদের চোখে অত্যন্ত সামান্য তুচ্ছ হয়, সেই ব্যক্তির কাছে, সেই নারীর কাছে কি মনে হবে, অপার সৌন্দর্য, অগাধ সৌন্দর্য। আর সেই সৌন্দর্যের এক একটা উপাদান, এক একটা বিন্দু
তাড়িয়ে তাড়িয়ে তারা উপলব্ধি করবে, তারা ওখান থেকে রীতিমতো মজাটা নেবে, আনন্দটা নেবে। আমি এটা এর আগেও বলেছিলাম যে একটা মানুষকে যদি অনেকক্ষণ ধরে জলে চুবিয়ে রাখা হয়, অনেকক্ষণ ধরে জলে চুবিয়ে রাখা হয়েছে, কিছুক্ষণ পরে দম নিতে পারবে না, ছটফট করতে থাকবে, উঠে বেরিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু যখন শেষ মুহূর্তে মনে হবে যে আর পারা যাচ্ছে না, তখন একবারে শেষ ঝাঁকুনিটা দেবে। শেষ ঝাঁকুনি দিয়ে কি করবে, জোরে একবার শেষ ঝাঁকুনি দিয়ে ওঠার চেষ্টা করবে। ওঠার পরে যদি উঠে পড়ে, ওঠার পরে একটা জোরে নিঃশ্বাস নেবে, পুরো বুক ভরে নিঃশ্বাস নেবে। নিঃশ্বাস নেওয়ার পরে কি মনে হবে তার, বাতাসের যে প্রয়োজন, বাতাসের যে গুরুত্ব, বাতাসটা যে কি প্রয়োজনের, কতখানি সুখের, আনন্দের, কতখানি মজার, বাতাসটা নেওয়ার যে কত আনন্দ, তৃপ্তি, সেটা কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ রাখলে বোঝা যায়, কি তাই না? হ্যাঁ, তোমরা এই বাইরের প্রকৃতির মধ্যে, বাইরের জগতের মধ্যে বেড়াতে পারো, বেরোতে পারো, বেড়াতে পারো, তাই তোমাদের হয়তো তেমন মনে হয় না। কিন্তু যে দিনের পর দিন ওই বদ্ধ ঘরের মধ্যে রয়েছে, তাকে হঠাৎ করে যদি বাইরের এত সুন্দর পরিবেশে নিয়ে আসা হয়, ছেড়ে দেওয়া হয় নিজের মতো করে, তাহলে তার যে উপলব্ধি, সেই উপলব্ধিটাই লেখিকা বেগম রোকেয়ার নিজস্ব উপলব্ধি হয়েই প্রকাশ পাবে। তার মানে লেখিকাকে উপলব্ধি করতে গেলে আমাদের লেখিকার মতো ওই রকম অবস্থার ভেতর দিয়ে যেতে হবে। আর যদি ওই অবস্থার ভেতর দিয়ে আমরা না যাই, তাহলে ওই অবস্থাটাকে মনে মনে আমাদের ভেবে নিতে হবে, কল্পনা করে নিতে হবে যে একটা মানুষ 16 বছর ধরে ওই রকম বদ্ধ পরিবেশে রয়েছে, তারপরে হঠাৎ করে সমুদ্র দর্শন করার স্বাদ পেয়েছেন। ওই যে কুপমণ্ডুকের কুয়োর ব্যাংকে সমুদ্রে পাঠালে যেমন মনে হয়, ঠিক তেমনি ভাবে ওই ছোট্ট গণ্ডির মধ্যে থাকা মানুষকে যখন বৃহৎ জায়গাতে রাখা হয় বা বৃহৎ জায়গাতে আসার সুযোগ দেওয়া হয়, তখন তার যে উপলব্ধি, সেই উপলব্ধিটাই এখানে লেখিকার উপলব্ধি, লেখিকার নিজস্ব উপলব্ধি। বুঝে গেল ব্যাপারটা কি? তাহলে আজকের অনলাইন ক্লাসে আলোচনা করলাম যে লেখিকার নিজস্ব উপলব্ধি, ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে তার প্রথম হিমালয় দর্শন করতে আসার যে অভিজ্ঞতা, সেটা আলোচনা করলাম। এরপরে আলোচনা হবে যে লেখিকা হিমালয় দর্শন করতে এসে, মানে হিমালয়ে এসে তিনি যে হিমালয়ের বিপুল প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করেছেন, সেই দর্শন করার যে অভিজ্ঞতা, কিভাবে দর্শন করেছেন, কিভাবে উপলব্ধি করেছিলেন, সেই উপলব্ধিটাই বা সেই সৌন্দর্যের বর্ণনাটাই আলোচনা হবে পরের ক্লাসে। এবারে পরের ক্লাসটা যদি কেউ অ্যাটেন্ড করতে পারো, তাহলে অ্যাটেন্ড করলে, মানে বিকেলে, আর যদি না করতে পারো তাহলে ভিডিওটাই দেখে নিতে হবে। বুঝে গেল? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, কারণ একটানা অনলাইন ক্লাসে অনেক রকমের সমস্যা আছে। ছোট ছোট ক্লাস হবে, ভালোভাবে মনে থাকবে, মনের মধ্যে গেঁথে যাবে। গ্রুপে লেখা আছে। সবাইকে টাটা। 1 মিনিট।